আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইবিএস। এই আইবিএস এর সমস্যায় কিন্তু প্রচুর মানুষ ভুগে থাকে। এখন আপনি যদি আইবিএস এ আক্রান্ত হয়ে থাকেন তাহলে অনেক মেডিসিন খেয়েছেন, অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন, কিন্তু তাও পর্যন্ত পার্মানেন্ট কোনো রকম সলিউশন পাচ্ছেন না। তাহলে একটা উপায় আমি শুরুতে বলে দিচ্ছি, যে উপায়টা আপনার 50% আইবিএস এর যে সমস্যা সেটাকে কিন্তু কমিয়ে দেবে। শুধু এই একটা উপায় অবলম্বন করলে হবে না, আরো 50% তো কমাতে হবে, তবে তো 100% সেরে যাবে আপনাদের আইবিএস এর সমস্যা। তো সেই 50% যে উপায়গুলোর বলবো সেগুলো কিন্তু ভিডিও শেষেও, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আইবিএস এর সমস্যায় প্রথম যে উপায়টা আপনারা অবলম্বন করবেন সেটা হচ্ছে 3টে বীজকে আপনাদের নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ইসবগুল ভুসি, আর একটা হচ্ছে চিয়া সিড, আর একটা হচ্ছে তিসি বীজ বা ফ্লেক্সিড। এই 3টেকে একত্রিত ভাবে যদি ব্যবহার করতে পারেন, একাই কিন্তু আপনাদের 50% আইবিএস এর যে সমস্যা সেটাকে কিন্তু কমিয়ে দেবে। আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এখন এই 3টেকে কতটা পরিমাণে নেবেন না, ইসবগুলের ভুসিকে 1 চামচ নেবেন, আর বাকি যে দুটো বললাম চিয়া সিড আর ফ্লেক্সিডস, এই দুটোকে 1/2 চামচ পরিমাণে নেবেন। আর এই 3টেকে একসঙ্গে 1 গ্লাস গরম জলে 5 থেকে 10 মিনিট রেখে দিন। 5 থেকে 10 মিনিট গরম জলে রাখার পরে তারপরে এটা সকালে খালি পেটে খেয়ে নিন। দেখবেন আপনাদের এই যে আইবিএস এর সমস্যা, এই আইবিএস এর সমস্যা কিন্তু 50% একাই কমিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমন অনেক মানুষ আছে যারা খুব একটা শিক্ষিত না, তারা জানে না যে তাদের মধ্যে আইবিএস এর সমস্যা হয়ে আছে। তো যারা জানে তাদের কথা ছেড়ে দিন, যারা জানে না অথচ সেই সমস্ত সমস্যা তারা ভুগছে, তাহলে তারা কিভাবে বুঝবে যে তাদেরও আইবিএস হয়ে আছে? তার জন্য কিছু স্পেসিফিক লক্ষণ আছে, যেটাও কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলবো। তাই যারা জানে না তারা এই লক্ষণগুলো মিলিয়ে বুঝতে পারবেন আপনিও আইবিএস এ আক্রান্ত হয়ে আছেন কিনা। এই আইবিএস হচ্ছে আমাদের যে অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র দুটো আমরা বলি, এটা মেনলি কিন্তু বৃহদন্ত্রের প্রবলেম, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের প্রবলেম। এক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে তাহলে আমার অন্ত্রের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? না, অন্ত্রের মধ্যে কোনো সমস্যা খুব একটা হয় না, কিন্তু অন্ত্রের যে কার্যকারিতা, যে ফাংশন, সেটা একটু চেঞ্জ হয়ে যায়, আর যার কারণে তো কিন্তু এই আইবিএস এর সমস্যাটা তৈরি হয়। আর এই আইবিএস হলে দেখবেন দুরকম লক্ষণ প্রকাশ পায়। একটা হচ্ছে কিছু মানুষ বলে আইবিএস এর কারণে তাদের লুজ মোশন হচ্ছে, অর্থাৎ ডায়রিয়া হচ্ছে। আবার কিছু মানুষ বলে তারা আইবিএস এ আক্রান্ত কিন্তু তাদের কনস্টিপেশন হচ্ছে, অর্থাৎ পায়খানা ঠিকঠাক হচ্ছে না। এই দুরকম হতে পারে। এখন দুরকম হওয়ার কারণটা কি, দুরকমটা হয় কেন? যাদের ক্ষেত্রে এই যে কনস্টিপেশনে তাদের ক্ষেত্রে কি হয়, অন্ত্রের যে মোটিলিটি সেটা কমে যায়, যার কারণ হেতু স্টুলটা খুব হার্ড হয়ে যায়, অর্থাৎ শরীরের মধ্যেকার যে ফ্লুইড বা জল সেটা অন্ত্রের মধ্যে ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারে না, যার কারণে তো তাদের কনস্টিপেশনে ভোগে। আবার অনেকে যারা ডায়রিয়াতে ভোগে তাদের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয়, জলটা বেশি পরিমাণে অন্ত্রে প্রবেশ করে, যার কারণে তো ডায়রিয়া হয়। এই দুটো কারণ। এছাড়া এর কিছু লক্ষণ আছে যেগুলো এবার আপনারা শুনলে বুঝতে পারবেন যে আপনার সিমটমসের সঙ্গে মিলছে কিনা। আর যদি মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনি আইবিএস এ আক্রান্ত হয়ে আছেন। এক্ষেত্রে মেন যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার পেটের মধ্যে একটা ব্যথা হবে বা ক্র্যাম্পস হবে, বিশেষ করে একটু মোচড় দেওয়া পেন হবে, আর পেনটা সারা পেটে হবে না, তল পেটে অর্থাৎ নাভির তলার অংশে হবে। আর বারবার অনেকের ক্ষেত্রে পাতলা পায়খানা হবে, অনেকের ক্ষেত্রে আবার কনস্টিপেশন হবে। এর পাশাপাশি গ্যাস থাকবে, পেট ফুলে আছে বা পেট ফেপে আছে, পেটটা ভারী হয়ে আছে এরকম মনে হবে। আরেকটা জিনিস মনে হবে যেটা এই আইবিএস এর সব থেকে ইম্পর্টেন্ট ক্লু, সেটা হচ্ছে আপনি পায়খানা করে আসার পরেও মনে হবে যেন পুরোটা ক্লিয়ার হয়নি, আরো একটু রয়ে গেছে, সেটাকেও ক্লিয়ার করতে হবে। এই রকম মনে হওয়াটা কিন্তু আইবিএস এর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর পায়খানার সঙ্গে শ্লেষ্মা বা মিউকাস থাকবে, কিন্তু একটু হরর টাইপসের হবে। আর এই যে কয়েকটা লক্ষণ বললাম,
এই লক্ষণগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এমনটা নয় যে 1-2 দিন হয়ে গেল তারপর আপনি আবার সেরে উঠলেন, আবার 1-2 দিন, না, এটা কম বেশি কিন্তু কন্টিনিউ চলতে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে এই সমস্ত সমস্যাগুলো হয় কেন? দেখুন, আইবিএস এর কিন্তু স্পেসিফিক্যালি কোনো কারণ নেই, তবে তার মধ্যে কয়েকটা কারণকে বিবেচনা করা হয়, যেটার মধ্যে ফার্স্ট যে কারণটা আছে সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস কিন্তু আইবিএস এর একটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া আরো একটা আছে, সেটা হচ্ছে গাট ব্রেন অ্যাক্সিস প্রবলেম, অর্থাৎ ব্রেন ঠিকঠাকভাবে কাজ করছে না, যেটা ইন্টেস্টাইনের উপরে কাজ করার কথা, যতটা কাজ করার কথা ততটা কাজ যদি না করে, তখন কিন্তু এই আইবিএস এর সমস্যা আসতে পারে। এছাড়া যারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খায়, যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তারাও কিন্তু এই আইবিএস এর সমস্যায় ভুগতে পারে। এছাড়া আরো একটা জিনিস, এটা কম বেশি প্রত্যেকে জানে, যে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে। সেই ভালো ব্যাকটেরিয়ার কোনো কারণ হেতু যদি নষ্ট হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু এই আইবিএস হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে এটা প্রশ্ন করতে পারে বা অনেকে এটা কমেন্ট করে জিজ্ঞাসা করে যে আইবিএস এর সমস্যা যদি আমি দীর্ঘদিন ভুগে থাকি, তাহলে কি এক্ষেত্রে ক্যান্সার হতে পারে? সেক্ষেত্রে বলবো, আইবিএস কিন্তু খুব একটা বিপজ্জনক কোনো ডিজিজ নয়, তাই আইবিএস থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত কম, মানে একদম সামান্য মাত্রা। তো সেক্ষেত্রে এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার উপায় যদি অবলম্বন করতে পারেন, এই রোগ থেকে একেবারে আপনারা সেরে উঠতে পারবেন। এই তো গেল আইবিএস এর স্পেসিফিক কিছু লক্ষণ আর কারণ। এবার চলে আসি আরো 50% আইবিএস এর যে সমস্যা আপনারা হয়ে আছে, সেই 50% আইবিএস এর সমস্যাটা কোন কোন উপায় অবলম্বন করলে কমবে। তো এর জন্যে এবার যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আর এটা গ্রামাঞ্চলে খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় তবে খুব একটা পাওয়া অ্যাভেলেবেল নেই, কিন্তু শহরতলিতে প্রচুর অ্যাভেলেবেল। সেটা কি জানেন? সেটা হচ্ছে পুদিনা পাতা। এক্ষেত্রে পুদিনা পাতাকে আপনি দুটো ভাবে ব্যবহার করতে পারেন। হয় পুদিনা পাতা সারা রাত জলে ভিজিয়ে রেখে জলটা খেতে পারেন, অথবা সব থেকে বেটার হয় সেটা হচ্ছে পুদিনা পাতা সারা রাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখার পরে সেই পুদিনা পাতাটাকে মিক্সচারে ব্লেন্ড করে নিয়ে বা শিলে ভালো করে পেশাই করে নিয়ে সেটাকে জলের সঙ্গে দিয়ে শরবতের মতো করে খাওয়া। এটা যদি দিনে 2বার খেতে পারেন, সেক্ষেত্রে কি হয়, আইবিএস এর সমস্যায় অনেকের পেটে প্রচুর পরিমাণে ক্র্যাম্পস, আর ক্র্যাম্পস হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পায়খানাতে ছুটতে হয়। পায়খানা করার পরে এই ক্র্যাম্পিং ভাবটা কমে যায়। এই রকম সমস্যায় যারা আক্রান্ত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা খুব ভালোভাবে কাজ করে। তবে এর পাশাপাশি কিন্তু একটা মেডিসিনও খেতে হবে। তো সেই মেডিসিনটা জানতে হলে কিন্তু সরাসরি কমেন্ট করতে হবে বা যোগাযোগ করতে হবে। তো নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে খুব উপকারী একটা জিনিস, সেটা হচ্ছে কলার মোচা। কলার মোচা কিন্তু সব জায়গাতে কিনতে পাওয়া যায়। তাই এই কলার মোচাটাকে আপনার যে প্রত্যেক দিন আপনারা যে তরকারি খান, সেই তরকারিতে কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন রাখতে হবে। আর এটা যাদের কনস্টিপেশন প্রবলেম আছে তারাও খেতে পারেন, প্লাস যাদের ডায়রিয়ার মতন সমস্যা আছে আইবিএস এর কারণে, তারাও কিন্তু খেতে পারেন। এটা খেতে হবে। আর এটা খেলে কি হয় না, আমাদের যে ইন্টেস্টাইনের মধ্যে যদি কারোর সামান্য ইনফ্লামেশন হয়ে থাকে, সেটাকে কিন্তু কমিয়ে দেবে। আর নেক্সট যে উপায়টা বলবো, এটাই হচ্ছে লাস্ট উপায়, সেটা হচ্ছে 2টো ইনগ্রেডিয়েন্টস আপনাদেরকে নিতে হবে। একটা হচ্ছে জিরে, আর একটা হচ্ছে সৈন্ধব লবণ। দুটোকে কিভাবে ব্যবহার করবেন না, জিরেটাকে একটু ফ্রাই করে নেবেন, একটু ভেজে নেবেন, নর্মালি ভাজবেন, তেল দিতে হবে না। ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবেন। সেটাকে গুঁড়ো করে নেওয়ার পরে 1/2 চামচ এই জিরের গুঁড়ো আর তার সঙ্গে সৈন্ধব লবণ পরিমাণ মতন মিশিয়ে কিন্তু জলের সঙ্গে দিয়ে খেতে হবে। এটা কখন খাবেন? এটা কিন্তু খাওয়া দাওয়া করার 5 থেকে 10 মিনিট পরে খাবেন। যাদের গ্যাসের সমস্যার কারণে আইবিএস হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট। এর পাশাপাশি আমাদের খাবার হজম হওয়ার জন্য যে এনজাইমগুলো থাকে বা উৎসেচকগুলো থাকে, সেই এনজাইমগুলোর কিন্তু অ্যাক্টিভিটিকে
বাড়িয়ে দিতেও খুব ভালোভাবে কাজ করবে কিন্তু এই উপায়টা। তো এই কটা উপায় যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের 70 থেকে 80% আইবিএস এর সমস্যা ক্লিয়ার হয়ে গেছে। তার সঙ্গে তো মেডিসিনের কথা বলে দিয়েছি, তবে এছাড়া আরো অনেক উপায় আছে যেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আনবো। তাই আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তবে এর পাশাপাশি কয়েকটা খাবার আছে যেগুলো কিন্তু আপনি যদি আইবিএস এর সমস্যায় ভুগে থাকেন তাহলে খেতে পারবেন। সেগুলো হচ্ছে দুধ, চা, কফি, বিশেষ করে দুধ চা, কফি, তেল মশলাযুক্ত খাবার বা প্যাকেটজাত যে প্রসেসড ফুড, ফাস্ট ফুড, এগুলো কিন্তু খাওয়া কমাতে হবে। এর পাশাপাশি বাঁধাকপি, ফুলকপি, আর হচ্ছে রাজমা ডাল, রাজমা যেটাকে বলা হয়, এক ধরনের ডাল পাওয়া যায় অনেকটা কিডনির মতন শেপ, এই ডাল, এই তিনটে খাবার কিন্তু খাবেন, বাঁধাকপি, ফুলকপি আর রাজমা। এই তিনটে কিন্তু আইবিএস এর শত্রু। আইবিএস এর আইবিএসটাকে খুব সিভিয়ারিটি করে দিতে সাহায্য করে কিন্তু এই তিনটে খাবার। তাই এই তিনটে খাবার থেকে এড়িয়ে যাবেন। তো মোটামুটি এই উপায়গুলো অবলম্বন করলে আপনারা আইবিএস এর সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। আইবিএস এর সমস্যা বা কনস্টিপেশন বা ডায়রিয়ার সমস্যা যারা আছে প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।